আচ্ছা, ওইটারই মানে তারপরের অংশগুলো করছি। ওটা দেখলাম 30 মিনিট হয়ে গেছে। এবার আমি বলছি অ্যাডজাস্টমেন্টগুলো বাকি ছিল আগের ভিডিওটার সঙ্গে। তাহলে অ্যাডজাস্টমেন্টগুলো যেটা, সেটার মধ্যে প্রথমেই আমি আসি। এই যে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট, হি ড্রজ 10,000 টাকা এক্সপেন্সেসের জন্য সে ড্র করেছে এভরি মান্থ 30-এ, তার মানে 1,20,000 টাকা সে কিন্তু ড্র করেছে, যেটা কিন্তু আমরা ট্রায়াল ব্যালেন্সে দিতে পারিনি। তার মানে এটা অ্যাডজাস্টমেন্টের একটা অংশ হিসাবে আমাদেরকে ধরতে হবে। তাহলে এবার অ্যাডজাস্টমেন্টের অংশ হিসাবে যদি ধরি, তাহলে বাকি যে ড্র করেছে সেটা তাহলে কোথার থেকে ড্র করেছে আমাদেরকে ধরে নিতে হবে, সেই পারচেস থেকে ড্র করেছে। এটা ছাড়া কিন্তু আমাদের কাছে কোনো কনক্লুশন থাকছে না। সুতরাং তাহলে আমরা প্রথমে ড্রয়িংস থেকে 1,20,000 আমরা বাদ দেব। এই 1,20,000টা কেন বাদ দেব? 10,000 গুণিত, যেহেতু প্রথম মাস থেকেই ও নিতে থাকছে, তাই জন্য 10,000 গুণিত 12 কথাটা লিখে দিলাম, দিয়ে লাস্টে এই ফিগারটা এখানে একটা টেনে দেবো। আরও কিছু যদি ড্রয়িংস থাকে তাহলে সেটা বাদ দেবো। এরপরে আমরা আসল যে ইয়েগুলো দিচ্ছিল, ড্রয়িংস যখন দিল, ড্রয়িংস থেকে আমাকে তাহলে কী করতে হবে, ট্রেডিং অ্যাকাউন্টের এই যে পারচেস আছে, তাহলে আমাকে সেখানেই থেকে আমাকে কিন্তু বাদ দিতে হবে। অর্থাৎ সে বাড়ি নিয়ে চলে গেছে যেটা, সেটা তার পারচেস থেকে আমার বাদ যাবে। লেস ড্রয়িংস 1,20,000 টাকা, 0,0,0, এটা হবে 80, এটা হবে 29,80,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রথম যেটা অ্যাডজাস্টমেন্ট, সেখানে কি বলছে, পারচেস ইনক্লুডস 1,00,000 টাকা রিপ্রেজেন্টিং দ্য ভ্যালু অফ ফার্নিচার পারচেস। তার মানে আমার এটা তো পারচেস হবে না, এটা অ্যাসেট হবে। তাহলে লেস, দেখা যাচ্ছে তো, হ্যাঁ, লেস ফার্নিচার পারচেস 1,00,000 টাকা হলো। তাহলে আমার এখানে গিয়ে দাঁড়ালো 28,80,000 টাকা। আর এই অ্যাডজাস্টমেন্ট দেওয়া মানে দুটো দিকে যাবে। তাহলে আমার ব্যালেন্স শিটে চলে যাবে। এই আমার ব্যালেন্স শিট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, বিল্ডিং, এইখানে এই মাঝখান দিয়ে আমি যদি করি, মাঝখান দিয়ে একটু নিচের দিক দিয়েই করি, এটা হচ্ছে ফার্নিচার, FURNITURE। হয়তো লেস ডেপ্রিসিয়েশন খুব বেশি হলে থাকবে, আর তো কিছু থাকবে না। তাহলে ফার্নিচার হলো 1,00,000 টাকা। 1,2,3। আচ্ছা, এইবার তাহলে আমার পারচেসের এই একটা অ্যাডজাস্টমেন্ট আমার হয়ে গেল। তারপরে বলছে ₹40,000 টাকা রিপ্রেজেন্টিং ইরেকশন ওয়েজেস অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আর ডেবিটেড দ্য স্যালারি। তার মানে স্যালারি তো এটা হবে না, এটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির ভ্যালুর সাথে অ্যাড হবে। তাহলে এটাকে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির সঙ্গে অ্যাড ইনস্টলেশন চার্জ, জায়গাটা রাখি। ইনস্টলেশন চার্জ কত দেবেন? 40,000 টাকা। 15,40,000 টাকা। আর এখানে আমার তাহলে আমি PL চার্জ করে দিয়েছিলাম না, এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস, হ্যাঁ এইখানে। তাহলে লেস হবে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 40,000। এই মুহূর্তে তাহলে 2,00,000 টাকা আমার স্যালারি অ্যান্ড ওয়েজেসে খরচ হলো। আউটারে আমি দিয়ে দিলাম, আশা করছি আর নেই কিছু প্রবলেম। এবার কি বলছে, ইলেকট্রিসিটি চার্জেস ইনক্লুড ₹25,000 টাকা পেজ অ্যান্ড ডিপোজিট অন ইলেকট্রিক্স কোম্পানি। তাহলে আমার যেখানে ওটা অ্যাসেটে চলে যাবে। তাহলে প্রফিট অ্যান্ড লসে ইলেকট্রিসিটি বলে যে 45,000 টাকা আমি খরচ করেছিলাম, তার মধ্যে 25,000 টাকা আমাকে লেস করতে হবে। লেস সিকিউরিটি ডিপোজিট, দেখা যাচ্ছে ডিপোজিট 25,000 টাকা। তাহলে এই মুহূর্তে আমার থাকলো হচ্ছে 20,000 টাকা। আচ্ছা, পরেরটুকু অংশটুকু পড়ি। তারপরে কি বলছে, দেয়ার আর বিল আউটস্ট্যান্ডিং, এটা দেখা যাচ্ছে, হ্যাঁ, বিল আউটস্ট্যান্ডিং টু দ্য এক্সটেন্ট ₹5,000 টাকা। 5,000 টাকার পর বিল একটা বাকি আছে। তাহলে প্রথমে এইটা একটু কাটলাম, এখানে অ্যাড করলাম, বিল আউটস্ট্যান্ডিংটাই লিখলাম, আউটস্ট্যান্ডিং বিল লিখলেও হবে। আউটস্ট্যান্ডিং হচ্ছে 5,000 টাকা।
তাহলে এই খাতে টোটাল হলো 25,000 টাকা। এবার আমাকে দুটো ফিগারের করসপন্ডিং ফিগারগুলো দিতে হবে। এটা কি দেব? এটা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট। সিকিউরিটি ডিপোজিট ক্যাশের একটু উপরে লিখে দিলাম, SECURITY, সিকিউরিটি ডিপোজিট 5,000, এই কত যেন 25,000। আর বিলস আউটস্ট্যান্ডিং, বিল আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিল হবে, বিল ইলেকট্রিক, এটা উল্টে লিখলাম, আউটস্ট্যান্ডিং 5,000 টাকা। ঠিক আছে, এইবার আমার তাহলে এই অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেল। অ্যাডভার্টাইজিং ইনক্লুডিং 40,000 টাকা, রিপ্রেজেন্টিং কস্ট অফ নিয়ন সাইন। নিয়ন সাইনটা তো অ্যাসেট, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট থেকে এটা বাদ যাবে, অ্যাসেটের সঙ্গে যুক্ত হবে। তাহলে নিয়ন সাইনটা আমি আগে এখানে দিয়ে দিই, NEON, নিয়ন SIGN 40,000 টাকা। ইনারে দিলাম, যদি বলে ডেপ্রিসিয়েশন বলে তাহলে চার্জ করার সুযোগ থাকবে, না বললে ডাইরেক্ট আউটারে দিয়ে দেবো। আর প্রফিটের মধ্যে থেকে যে অ্যাডভার্টাইজমেন্টের বাবদ যে খরচটা লিখেছিলাম তার মধ্যে থেকে লেস হবে হচ্ছে নিয়ন সাইন 40,000 টাকা। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে 60,000 টাকা আমার আউটার ব্যালেন্সে চলে গেল। এবার আমার এই ফিগারটা হয়ে গেল। এবার বলছে কি, এ ডিসঅনার্ড বিল ₹50,000 টাকা স্ট্যান্ডস ডেবিটেড টু দ্য ডেটর্স। যেটা বিলটা ডিসঅনার্ড হয়েছে, ডেটর্সের সঙ্গে যুক্ত হয়েছে, এইটুকু নিয়ে প্রবলেম নেই। তারপরের অংশটা কী বলছে, 50% দেয়ার অফ, তার 50% কনসিডার ডাউটফুল অ্যান্ড হ্যাজ টু বি প্রোভাইড অ্যাকর্ডিংলি। এই যে অংশটা, তারপরের অংশটা, এইটার জন্য একটা এন্ট্রি মারতে হবে, যে এই 25,000-এর মধ্যে 50% তাহলে আমাকে ডাউটফুল করতে হবে, ব্যাড ডেপ্ট করতে হবে। ঠিক আছে, ডাউটফুল ডেপ্ট বা ব্যাড ডেপ্ট করতে হবে। ঠিক আছে, আমি প্রভিশন করে দেবো। তাহলে আমার এই যে সানডে ডেটর্স আছে, সানডে ডেটর্সের মধ্যে এই যে এটা লেস, হ্যাঁ, লেস কী করতে হবে, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। প্রভিশন ফর ব্যাড ডেপ্ট কী করে আসলো, 50,000 ইন্টু 50%, তাহলে হলো 25,000 টাকা। তাহলে 4,25,000 টাকা এই মুহূর্তে আমার সানডে ডেটর্স দাঁড়ালো। সানডে ডেটর্সে প্রচুর অ্যাডজাস্টমেন্ট থাকে, সুতরাং সানডে ডেটর্সের জায়গা মানে নিজে থেকে ছেড়ে রাখা খুব ভালো। তাহলে এইটা আমার হয়ে গেল। এরপরে কি বলছে, এই ডেটর্স অফ ₹10,000 টাকা ডিক্লেয়ার ইনসলভেন্ট, 30/12/2024 ইনসলভেন্ট ঘোষণা করা হয়ে গেছে তাকে। তাহলে সে আর এই জিনিসটা দিতে পারবে না। তার মানে ভালো কথা, এটা ব্যাড ডেপ্ট ঘোষণা হয়ে গেছে, তাহলে এটা বাদ দিতে হবে। ব্যাড ডেপ্ট লেস ব্যাড ডেপ্ট কত, 10,000 টাকা থাকলো, 4,15,000 টাকা। এই দুটো আমাকে এখন PLF ফিগারে দিতে হবে। প্রফিট অ্যান্ড লসে কী দেব, একটা হচ্ছে প্রভিশন ফর ব্যাড অর ডাউটফুল, যা লিখলেও হবে, ডেপ্ট। প্রভিশন ফর ব্যাড ডেপ্ট কত হয়েছে আমার, এখানে কত দিলাম, 25,000 টাকা। তাহলে 25,000 টাকা এখানে দিলাম। আর এইখানে ব্যাড ডেপ্ট হিসেবে ঘোষণা করলাম কত, নিউ ব্যাড ডেপ্ট 10,000 টাকা। তাহলে এটা আমার 30,000 টাকা আউটারে চলে গেল। আর এইখানে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টই 25,000 টাকা আবার নতুন করে সৃষ্টি হলো। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমার হলো। তারপরে বলছে প্রোভাইড 5% ডিসকাউন্ট অন নেট রিয়েলাইজেবল ডেটর্স, আবার একটা প্রভিশন করতে বলছে। দেখে প্রভিশন করি, নেট কতটুকু আছে, তাহলে এখন 4,15,000 টাকা পড়ে আছে, তার 5% আমাকে আবার করতে হবে। 4,15,000 ইন্টু 5% মানে 20,750 টাকা। আবার লেস প্রভিশন, দেখা যাচ্ছে, হ্যাঁ, ফর ডাউটফুল ডেপ্ট 20,750 টাকা। আচ্ছা,
এইটা মাইনাস 4,15,000 টাকা যদি করি তাহলে দাঁড়াচ্ছে 3,94,250। এইটা দিয়েই দিলাম আউটারে 3,94,250, যতটা ধারণা আর নেই অ্যাডজাস্টমেন্ট। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমাকে এইখানে তাহলে অ্যাড করতে হবে নিউ প্রভিশন, ওইটা হচ্ছে PROVISION 20,750 টাকা। তাহলে আমার 45,750 টাকা আমার প্রভিশন গেল। এরপরের অ্যাডজাস্টমেন্ট কী দিচ্ছে, রমেশ রিসিভ রুপিস 2.5 লক্ষ টাকা ইন রেসপেক্ট অফ এ বিজনেস উইথ বিকাশ। বিকাশের সাথে বিজনেস করে রমেশ আবার একটা টাকা পেয়েছে। দ্য সাম রিসিপ্ট স্টুড ক্রেডিটেড অন সান্ডিকেটর্স, যেটা আবার সান্ডিকেটর্সের মধ্যে যুক্ত আছে। ঠিকই আছে, সান্ডিকেটর্সের মধ্যে যুক্ত থাকাটাই স্বাভাবিক। এবার কি বলছে, ইট ইজ নোটেড দ্যাট এ সাম অফ রুপিস 50,000 ওয়াজ ডিউ টু রমেশ। 50,000 টাকা আবার রমেশই পাবে অ্যাজ হিজ শেয়ার অফ প্রফিট ফ্রম দ্যাট বিজনেস। তার মানে এইখান থেকে যে 2.5 লক্ষ টাকার মধ্যে 50,000 টাকা রমেশের একটা প্রাপ্য আছে, সেটা ইনকাম হিসেবে আসবে। তাহলে এইটুকুকে আমাকে কেটে বাদ দিতে হবে। প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমার সান্ডিকেটর্স আছে এখান থেকে আমাকে সান্ডিকেটর্স থেকে লেস করতে হবে হচ্ছে আমার কি বলে ইনকাম ফ্রম বিকাশ। ইনকাম ফ্রম বিকাশ 50,000 টাকা। তাহলে আমার এখানে গিয়ে দাঁড়ালো, আউটারে গিয়ে দাঁড়ালো 8 লক্ষ টাকা হচ্ছে আমার নেট সান্ডিকেটর্স আউটস্ট্যান্ডিং হিসেবে থাকলো। আর এই যে যেটা এসছে সেটাকে আমার ইনকাম হিসেবে পিএলে চার্জ করতে হবে। ট্রেডিং এটা পিএলের এক প্রথমে ইনকাম এখনও আসেনি, এখানে আমি প্রথম ইনকামটা এখানে দিয়ে রাখি GROSS গ্রস প্রফিট। গ্রস প্রফিট হচ্ছে ওই যেটা আসবে সেটা এখানে দেবো। আর বাই আমার এখানে কি আসলাম, ইনকাম ফ্রম বিকাশ 50,000 টাকা। আচ্ছা, এইখানে আমার এই এন্ট্রিটা শুধু হলো, আরও এন্ট্রি আছে ওই দিকটাতে, ওই পাতাটাই যায়। এবার বলছে ডিউরিং দ্য পিরিয়ড ফায়ার গোডাউনে লেগেছে স্টক, ক্লোজিং স্টক 5,000 টাকা ক্লোজিং স্টক আমার নষ্ট হয়ে গেছে। ড্যামেজ ওয়ার গুডস ওয়ার সোল্ড রুপিস 2 লক্ষ টাকায়। তাহলে 2 লক্ষ টাকায় 5 লক্ষ টাকার জিনিস ড্যামেজ হয়েছে, 2 লক্ষ টাকা আমার পেয়েছি। তাহলে এখানে অ্যাবনর্মাল লস হলো কত টাকা, 5 লক্ষ মাইনাস 2 লক্ষ মানে 3 লক্ষ টাকা। সেটাকে আমাকে এবার এফেক্টটা দিই, আগে প্রথমে এইটুকু এফেক্ট দিই। এটা তাহলে ট্রেডিংয়ে যাবে, অ্যাবনর্মাল লস, তাহলে বাই অ্যাবনর্মাল লস। বাই অ্যাবনর্মাল লস কত হবে, 5 লক্ষ মাইনাস 2 লক্ষ টাকায় তো সেলসের মধ্যে ঢুকে আছে, তাহলে অ্যাবনর্মাল লস হলো 3 লক্ষ টাকা। আর একটু নিচে করলেই ভালো, তো সেলসের আবার কোনো অ্যাডজাস্টমেন্ট থাকলে মুশকিল হয়ে যাবে। আচ্ছা, তারপরের অংশটুকু পড়ি, এইটুকু আমার করা হলো পেপারটুকু। পরের অংশটা বলতে দাদা সাম অফ রুপিস 2 লক্ষ টাকা ইজ ইনক্লুডেড ইন সেলস। তাহলে সেলসের মধ্যেই ঢুকতে আছে, ভালো আছে। ইন্স্যুরেন্স কোম্পানি পেড রুপিস 2.5 লক্ষ টাকা টুয়ার্ড দ্য স্টক, ভালো কথা। তাহলে আমার যে অ্যাবনর্মাল লসটা যেটা হয়েছিল সেটাকে আমি প্রথমে পিএলে চার্জ করাবো। কি বলবো, টু অ্যাবনর্মাল লস কত বললাম, 3 লক্ষ টাকা। এবার কি হয়েছে, অ্যাবনর্মাল লসের টাকাটা আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পেয়ে গেছি। তাহলে বাই ইন্স্যুরেন্স ক্লেম অন কী হচ্ছে স্টক ড্যামেজ, কত টাকা পেয়েছি, 2.5 লক্ষ টাকা পেয়েছি, মানে 50,000 টাকা আমার পিএলে লসে চার্জ হলো। আমি অ্যাবনর্মাল লস হয়েছে 3 লক্ষ টাকা, আর আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে পেয়েছি 2.5 লক্ষ টাকা, আমার 50,000 টাকা পিএলে চার্জ পড়লো, ভালো কথা। আমার এইটুকু হলো, 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা পেয়েছি। তারপরে টুকু আবার অংশটুকু বলছে যে দ্য গোডাউন কনসিস্টিং অফ দ্য স্টক, যে গোডাউনটাতে স্টকটা ছিল ওয়াজ অলসো ড্যামেজ
1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকার গোডাউনটা ড্যামেজ হয়ে গেছে, হুইচ ওয়াজ অলসো বিন পেইড বাই দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে এই ইন্স্যুরেন্স কোম্পানি কী করেছে, গোডাউনে যেটা স্টক হয়েছে সেটাও আমার ড্যামেজ হয়েছে এবং গোডাউন থেকে পেয়ে গেছি। তাহলে আমার কি হলো কেসটা, আমার গোডাউন থেকে আমি ইন্স্যুরেন্সের জন্য টাকা পাবো বাই ইন্স্যুরেন্স ক্লেম অন গোডাউন, গোডাউন ড্যামেজ কত পেয়েছি, 1,50,000 টাকা, পুরো টাকাটাই পেয়েছি। তার মানে যেটা গোডাউন ড্যামেজের জন্য খরচ সেটাও আমাকে এখানে দিতে হবে, টু গোডাউন ড্যামেজ, সেম টাকাই যেটুকুটুক আমার ড্যামেজ হয়েছে পুরো টাকাটাই পেয়ে গেছি। সুতরাং এখানে আমার দুই দিকটাই সমান হলো, এখানেও 1.5 লাখ এখানেও 1.5 লাখ। এবার তারপরে কি বলছে দেখি, হুইচ অলসো বিন পেইড বাই দ্য ইন্স্যুরেন্স কোম্পানি, এটুকু পড়েছিলাম। এরপরে যেটা পার্ট, টোটাল অ্যামাউন্ট রিসিভড ফ্রম দ্য ইন্স্যুরেন্স কোম্পানি ওয়াজ ক্রেডিট টু বিল্ডিং অ্যাকাউন্ট। তাহলে বিল্ডিং অ্যাকাউন্টের মধ্যে এই টোটাল যে টাকাটা পাওয়া গেছে বিল্ডিং অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়েছে, যে কারণেই আমার বিল্ডিংটা কিন্তু নেগেটিভে চলে গেছিলো। আমার পিএলএ, তাহলে আমার এই পিএলএ না, ট্রেড ব্যালেন্স শিটে আমার এই যে পুরো যেটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যা পাওয়া গেছে পুরোটাই আমাকে এখানে ক্রেডিট করে দিয়েছে। এটা ডেবিট ফিগার এত বড় ক্রেডিট হয়েছে যে নেগেটিভে চলে গেছে। তাহলে এখানে কি করতে হবে, অ্যাড রং এন্ট্রি ফর ইন্স্যুরেন্স হলো। তাহলে কি হবে, রং এন্ট্রি ফর ইন্স্যুরেন্স, কত টাকা রং এন্ট্রি দিয়েছি, এটাকে প্লাস, এখানে প্লাস করে দিই, 2,50,000 প্লাস 1,50,000 হলো। তাহলে কত হলো, আমার 4 লাখ টাকা। তাহলে এই মুহূর্তে আমার দান আছে 3,90,000 টাকা। আবারই হাঁপিয়ে যাচ্ছি, একটু পজ করি, আচ্ছা আবার শুরু করি। এবার কী দাঁড়িয়েছিল, তাহলে বিল্ডিংটা ফায়ার হওয়ার আগে পর্যন্ত যে ফিগার ছিল সেই ফিগারে আমি গেছি। এবার লেস হয়েছে এখান থেকে, তো প্রথমে তো ড্যামেজ হয়েছে, ড্যামেজ গোডাউন, ড্যামেজ অফ গোডাউন, ওই যে কত টাকা ছিল ড্যামেজ হয়েছে, 1.5 লক্ষ টাকা। তাহলে 1,50,000 টাকা ড্যামেজ হয়ে গেছে। তাহলে 2,40,000 টাকা এই মুহূর্তে আমার গোডাউনটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, এইবার আমার দেখা যাচ্ছে এই পুরো অ্যাডজাস্টমেন্টটা হলো। এরপরে কি বলছে, ব্যাঙ্ক ওভারড্রাফট ওয়াজ গিভেন, ওই যে ইয়েটা গল্পটা যে হাইপোথেটিকেটেড হচ্ছে স্টকটাকে মানে হাইপোথেকেট করে ওই ইয়েটা দিচ্ছিলো, ব্যাঙ্ক ওভারড্রাফটটা দিচ্ছিলো, ব্যাঙ্ক মার্জিন রাখছিল 3.5% তাহলে আবার বলছে 31 তারিখে ম্যাক্সিমাম যে পরিমাণ আমার বড়োইং ওভারড্রাফট করা যাবে সেই পরিমাণ নেওয়া হয়ে গেছে। তার মানে স্টক কত ছিল সেটাকে আমাকে এখান থেকে বার করতে হবে। ওয়ার্কিংসের জন্য ট্রেডিংয়ের একটা ওয়ার্কিংসের জন্য জায়গা রেখেছিলাম ট্রেডিং অ্যাকাউন্টে, এই যে, তাহলে কি হচ্ছে, ভ্যালু অফ ক্লোজিং স্টক, ভ্যালু অফ ক্লোজিং স্টক 0.1 দিয়ে করছি। তাহলে ভ্যালু অফ ক্লোজিং স্টকটা কী দাঁড়াচ্ছে, যে 100 মাইনাস 33.13%, না পার্সেন্ট তো 100 ধরেছি, সমান 67.23 সমান হচ্ছে 8 লক্ষ। তাহলে 100 সমান যেটা দাঁড়াবে 700 200 203 200/300 মানে 300, 8 লক্ষ ইন্টু 300/200, এটা কেটে গেল 3 2 সমান হচ্ছে 12 লক্ষ টাকা। এই 12 লক্ষ টাকাটাতে যেটা বেরোলো সেটা হচ্ছে ভ্যালু অফ ক্লোজিং স্টক। তাহলে আমি এখানে লিখি বাই ক্লোজিং স্টক 12 লক্ষ টাকা হলো। আর এইটা যে আমি ওয়ার্কিংস থেকে বের করে দিচ্ছিলাম, তারপর ওয়ার্কিং নোট লিখে দিই নাম্বার 1,
এখান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এইখানটা গেল, এই অ্যাডজাস্টমেন্টটা গেল। এবার কি বলছে, দ্য ম্যানেজার অফ দ্য বিজনেস এন্টাইটেল টু এ কমিশন অফ 5% অন গ্রস প্রফিট। তাহলে গ্রস প্রফিটটা কত হয়েছে এটা আমাকে এখন ঠিক করতে হবে। তাহলে গ্রস প্রফিটটা কত হয়েছে আমি একটু দেখি। এইটা তো আর তো কিছু দেখছি না। তাহলে 30 লক্ষ টাকাটা ডান দিকে পাঠিয়ে দিলাম। 30 লক্ষ টাকা আর একটা শূন্য, প্লাস হচ্ছে 3 লক্ষ টাকা, প্লাস 12 লক্ষ টাকা, 45 লাখ টাকা টোটাল গিয়ে এখানে দাঁড়ালো। এরপরে এখানে চলে গেল 45 লক্ষ টাকা, 50,000 টাকাটা আউটারে চলে আসবে, 28,80,000টা আউটারে চলে আসবে। 45 লাখ মাইনাস 28,80,000 টাকা মাইনাস 50,000 টাকা, তাহলে দাঁড়াচ্ছে 15,70,000 টাকা দাঁড়াচ্ছে গ্রস প্রফিট। দেখা যাচ্ছে এইখানে GROS গ্রস প্রফিট ট্রান্সফার্ড টু P&L অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে এই 15,70,000 টাকাটা আমার ট্রেডিং অ্যাকাউন্টটা হলো। আর শুধু ক্লোজিং স্টকটা আমাকে ইয়েতে দিতে হবে, ব্যালেন্স শিটে। তো ক্লোজিং স্টকটা একটু দিয়ে নিই, তারপরে ব্যালেন্স শিটে যাচ্ছি। হচ্ছে CLOSING ক্লোজিং STO CK 12,1,2,1,2,3 12 লাখ টাকা। এই গেল আমার ক্লোজিং স্টক। এরপরে যেটা আসছে হচ্ছে যেন বললাম, ওই ট্রেডিং অ্যাকাউন্টটা করতে হবে। ট্রেডিং অ্যাকাউন্টে আমার 15,70,000 টাকা বেরোলো। ট্রেডিং অ্যাকাউন্ট আমার হয়ে গেছে 15,70,000। এটা গেল। এবার ব্যালেন্স শিটের প্রফিট অ্যান্ড লসে আসি। ট্রায়াল ব্যালেন্সটাও আমাদের হয়ে গেছে, এটাও আর লাগবে না। এইবার ব্যালেন্স শিট আর PL টুকু লাগবে। তাহলে হচ্ছে গ্রস প্রফিটটা আমি এখানে নিয়ে আসতে হবে 15,70,000 টাকা। 15 লক্ষ জায়গা তো আগেই ফাঁকা রেখেছিলাম, 15,70,000 এখন বসিয়ে দিলাম। এইবার আমার আর কিছু আছে, এটার পরে ও কমিশন পাবে হচ্ছে 5%। তাহলে আমার হচ্ছে ম্যানেজারের কমিশন টু MANAGER ম্যানেজারের কমিশন দেখতেই পাবেন। আচ্ছা, অ্যাট এ রেট অফ 5% অন GROS গ্রস প্রফিট। তাহলে এটাকে আমাকে করতে হবে। 15,70,000 ধরাই আছে, ইন্টু 5% মানে 78,500 টাকা। 78,500 টাকা হলো তার তাহলে কমিশন। আচ্ছা, এরপরে এটা আমার হলো প্রোভাইডেড 10% ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যান্ড ফার্নিচার। ভালো কথা, এটারই এক্সপেক্ট করছিলাম। ডেপ্রিসিয়েশন কোথায় যাচ্ছে? ডেপ্রিসিয়েশনের পরে দাঁড়া, এখানে আর একটা লেখা আছে, ডেপ্রিসিয়েশন টু বি প্রোভাইডেড অন ক্লোজিং ব্যালেন্স। ভালো কথা, আরও সহজ। ক্লোজিং ব্যালেন্স যা আছে LESS লেস ডেপ্রিসিয়েশন অ্যাট এ রেট অফ 10%। অন করি 15,40,000 ইন্টু 10। এটা তো সহজ ছিল। 1,54,000 মাইনাস 15,40,000 মানে 13,86,000 টাকাটা আমার। আর তো অ্যাডজাস্টমেন্টও নেই, তাহলে এখানে বসিয়ে দিই 13,86,000 টাকা। ফার্নিচারের উপরেও বলছে লেস ডেপ্রিসিয়েশন 10%। বুঝে যাচ্ছে 10% হলে 10,000 টাকা, তাহলে ফার্নিচারের ভ্যালু 90,000 টাকা দাঁড়ালো। বিল্ডিংয়ের পরে কী বলেছে 5%। বাবা, এই বিল্ডিংটা বিশাল হলো। বিল্ডিং ডেপ্রিসিয়েশন অ্যাট এ রেট অফ 5% মানে 12,000 টাকা। তার মানে দাঁড়ালো 28,000। 2,28,000 টাকা হলো। বিলস রিসিভেবল 3 লাখ, তা 3 লাখ থেকে গেল। আচ্ছা, এগুলো পরে করছি, আগে ডেপ্রিসিয়েশনটা নিই, মানে ওটা ভুলে যাব। এখানে চলে আসলাম।
ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন। এবার হচ্ছে প্রথমে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে কত দিলাম? 1,54,000। তারপরে দিলাম হচ্ছে ফার্নিচার 10,000। তারপর দিলাম হচ্ছে বিল্ডিংয়ে কত দিলাম? 12। তাহলে কত দাঁড়াচ্ছে? 1,54,000 প্লাস 10,000 প্লাস 12,000 সমান 1,76,000। 1,76,000 হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন। এইটা চার্জ হয়ে গেছে। এবার তার মানে আমাকে পিএলটা আমি প্রফিট অ্যান্ড লসটা আমি এখন বার করতে পারবো। তাহলে প্রফিট অ্যান্ড লসটা বার করে নিই, আর এইটাও আমার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার এটাও আমি সরিয়ে দিলাম এখন। এইবার আমার শুধু প্রফিট অ্যান্ড লস, ট্রায়াল ট্রেডিংটা কত থাক। এইটা আউটারে গেছে, এটা আউটারে গেছে, এটা আউটারে গেছে, এটা গেছে। 43,000 যায়নি, 43,000 টাকাটাকে আউটারে দিয়ে দিলাম। এটা গেছে 33,030 গিয়েছিল না, গেল, এটা গেল, এটা গেছে, এটা গেছে, এটা গেছে, এটা গেছে। তাহলে আমি এবার ইয়েটা তৈরি করি, প্রফিট অ্যান্ড লসটা যোগ করতে হবে। 15,70,000 প্লাস 50,000 প্লাস 2,50,000 প্লাস 1,50,000 ইকুয়াল টু 20,20,000। 15, হ্যাঁ 20, ঠিক আছে, 20,20,000 এটা দাঁড়ালো। এটাকে আমি এদিকে টেনে নিয়ে আসি, 20,20,000। এবার মাইনাস করতে থাকি, কেটে গেল। 20,20,000, একটা শূন্যবাদ, না, 20,20,000 মাইনাস প্রথমে 30,000 মাইনাস 2 লক্ষ মাইনাস 25,000 মাইনাস 89,000 মাইনাস 43,000 মাইনাস 60,000 মাইনাস 33,030 মাইনাস 45,750 মাইনাস 3 লক্ষ মাইনাস 1,50,000 মাইনাস 78,500 মাইনাস 1,76,000। তাহলে 78,000, এই না, 7,89,720 টাকা আমার প্রফিট দাঁড়াচ্ছে। 7,89,720 টাকা প্রফিট দাঁড়াচ্ছে। টু নেট প্রফিট দেখা গেল? দেখা গেল না, যা নেট প্রফিট হচ্ছে এই টাকাটা, TRANSFERRED ট্রান্সফার টু ব্যালেন্স শিট। আমি ছোটো করে লিখে দিলাম। তাহলে আমার এখান থেকে আমার শুধু নিয়ে যেতে হবে 7,89,720 টাকা। এটা ক্যালকুলেটারে রাখাও আছে, এটাও আমার হয়ে গেল। এবার ব্যালেন্স শিটে নিয়ে আসি। এই যে ব্যালেন্স শিটে ওয়েট করছিলাম, ফাঁকা রেখে দিয়েছিলাম। 7,89,000 কত দেখলাম? 720 টাকা। এইটা আমার ক্যালকুলেটারে ধরাই আছে। প্লাস 14 লক্ষ, তাহলে ইকুয়াল টু দাঁড়ালে 21,89,720 টাকা। 1,20,000 ইয়ে নিয়ে গেছে হচ্ছে আমার ড্রয়িংস করে নিয়ে গেছে। তাহলে আউটারে থাকলো 20,69,720 টাকা। এবার দেখে নিই আউটারে সব গেছে কি না। এটা আউটারে গেছে, এটা আউটারে দিয়ে দিই। ওই আউটারে দিতে ভুল হয়ে গেলে আমার গণ্ডগোল হয়। এটা হয়েছে আউটারগুলো একবার দেখে নিই। এটা আউটারে গেছে, এটা আউটারে গেছে, এখান থেকে আউটারে গেছে। এইটা নিয়ন সাইনের কোনো ডেপ্রিসিয়েশন নেই, এটা আউটারে দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, আউটারে সব দেওয়া হয়ে গেছে। এবার আমার এইটা ধরলাম প্লাস 8 লক্ষ 8 লাখ প্লাস 8 লাখ প্লাস 5,000। এটা দাঁড়ালো আমার টোটাল কত দাঁড়ালো? 36,74,720। 36,74,720। এখানে দেখি
13,86,000 প্লাস 90,000 প্লাস 2,28,000 প্লাস 3 লাখ প্লাস 3,94,250 প্লাস 12 লাখ প্লাস 40,000 প্লাস 25,000 প্লাস 89,970 37,53,50,000 একটু এইখানে লিখে আগে 37,53,220 মাইনাস করি ওইটা 36, 74, 720 78,500 টাকা। কিসের জন্য ছিল 78,500 টাকা? একটু পজ করি। হ্যাঁ পেলাম 78,500 টাকাটা হচ্ছে এই যে ফিগারটা হঠাৎ করে মনে পড়লো। দেখো এটা হচ্ছে পিএলটা কোথায় গেল? পিএলটা প্রফিট অ্যান্ড লসে এই যে 78,500 টাকাটা হচ্ছে এই ম্যানেজারের কমিশন। এটা তো পেয়েবেল, তার মানে ব্যাংকের এখানে ঢুকবে, তার মানে এখানে একটা ফিগার ঢুকবে COMMISSION কমিশন পেয়েবল টু ম্যানেজার 78,500 টাকা, যেটা ডিফারেন্স বেরোচ্ছিল এটা। তাহলে এইটাই এখন তাহলে ফাইনাল দাঁড়ালো। এই যেটা অ্যাসেট সাইডে বেরিয়েছে কত দাঁড়াচ্ছে 37,53,220। এদিকে তাহলে এটা কেটে দিলাম 37,53,220। এই আমাদের ব্যালেন্স শিট মিলল, টোটাল এটা মিলল। প্রায় 1 ঘন্টা লাগলো আমার এই অঙ্কটা করতে।